আচ্ছা, তাহলে শুরু করছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি সামিহা জামান আক্তার বলছি, ঢাকা মেডিকেল কলেজে পড়ছি 4th ইয়ারে। তো এই কয়দিনে তো আমরা মেটাবলিজমের বেশ কিছু টপিক অলরেডি কভার করে ফেলেছি। মেটাবলিজমের ইন্ট্রোডাকশন সাথে মেটাবলিজম অফ কার্বোহাইড্রেটও আমরা পড়া হয়েছে। তো আজকে আমাদের টপিক হচ্ছে গিয়ে মেটাবলিজম অফ লিপিডের ফার্স্ট পার্টটা। আমাদের মেটাবলিজম জিনিসটা অ্যাকচুয়ালি খুবই কঠিন একটা কার্ড। এর মধ্যে আমার কাছে পার্সোনালি কেন যেন লিপিড মেটাবলিজমটাই সবচেয়ে বেশি টাফ লাগতো। পরীক্ষায় কার্বোহাইড্রেট মেটাবলিজমটা আসলে একটু বেশি আসে লিপিডের চেয়ে, কিন্তু লিপিড মেটাবলিজমটা বুঝতে স্টুডেন্টদের আমি যতটুকু দেখেছি যে একটু বেশি প্রবলেম হয়। তো আজকে আমরা চেষ্টা করব যে লিপিড মেটাবলিজমের একদম বেসিক কিছু কথাবার্তা জানতে। তো আমাদের মেটাবলিজম রিলেটেড যখন কোনো কোয়েশ্চেন হয় আমাদের ভাইভা বোর্ডে, তোমাদের শুরুটা অলওয়েজ এভাবে হয় যে তোমরা আজকে সকালে কি খেয়ে এসেছো, তারপর সেখান থেকে তোমাদের হচ্ছে কি ডিটেলসে যায়। তোমরা যদি কার্বোহাইড্রেট খাও তো কার্বোহাইড্রেট মেটাবলিজমের দিকে যাবে, লিপিড খেলে লিপিড মেটাবলিজমের দিকে যাবে, এরকম। বা অনেক সময় হুটহাট করেও তোমার হচ্ছে কি কোনো জায়গা থেকে কোয়েশ্চেন করতে পারে। তো যে কোনো কিছুর মেটাবলিজম জানার আগে আমাদের জন্য যেটা সবচাইতে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে তাদের ডায়েটারি সোর্সেস জানা। এখন কেউ আমাকে একজন বলো তো, লিপিডের ডায়েটারি সোর্সেস কি কি, তোমরা কি কেউ জানো? জানলে একটু শেয়ার করো। আচ্ছা, যদি তোমরা হচ্ছে কি ওভাবে কেউ না জানো তাহলে বলছি। তোমার হচ্ছে গিয়ে প্রথমত একদম সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে তোমার সি ফিশ। যে কোনো ধরনের সি ফিশে কিন্তু ওরা হচ্ছে গিয়ে হাই ইন ফ্যাট। এছাড়াও বিভিন্ন রেড মিট যেগুলোকে আমরা বলি, যেমন বিফ। বাংলাদেশে তো আর পর্ক তো খাওয়া হয় না, বাট এরকম বিফও হচ্ছে গিয়ে তোমার হচ্ছে হাই ইন ফ্যাট। তারপরে হচ্ছে গিয়ে আমাদের পনির, চকলেট, বিভিন্ন ধরনের বাদাম। আর যেটা হচ্ছে গিয়ে আমাদের সকালে অনেক সময় হচ্ছে গিয়ে মানুষ পাউরুটি আর মাখন খায়। সো ওখান থেকেই টিচাররা হচ্ছে গিয়ে বেশি লিপিড মেটাবলিজমের দিকে চলে যায়, কারণ বাটার ইজ অ্যান এক্সিলেন্ট সোর্স অফ ফ্যাট। আচ্ছা, এগুলো হচ্ছে কি আমাদের ডায়েটারি লিপিডের সোর্স। তো এই লিপিডগুলো আমাদের বডিতে ডাইজেস্টেড হয়ে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে অ্যাবজর্বড হয়ে ব্লাডে যায়। ব্লাডে লিপিডের বিভিন্ন ফর্ম আছে এবং এগুলো তোমাদের জানতে হবে। তোমরা যখন ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি পড়বে তখন তোমাদের একটা টপিকই থাকবে আলাদা, লিপিড প্রোফাইল। তো ওখানে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ব্লাড লিপিডের অ্যামাউন্ট, তারপরে হচ্ছে কোনটা নর্মাল ভ্যালু কোনটা অ্যাবনর্মাল ভ্যালু, ওখানে ডিটেলস পড়বে। আপাতত আমরা জাস্ট নামগুলো জানবো যে আমাদের ব্লাডে লিপিড কি কি ফর্মে থাকে। তো প্রথমত সবচাইতে বেশি যে ফর্মটা তোমার কমন সেটা হচ্ছে গিয়ে কোলেস্টেরল। আমরা কিন্তু অনেক সময় দেখি যে শুনি যে আমাদের এর অমুকের কোলেস্টেরল বেশি, তার কোলেস্টেরল বেশি। আমরা কিন্তু কখনো শুনি না যেভাবে যে তার লাইপোপ্রোটিন বেশি, তার টিএজি বেশি। সো এখান থেকে আমরা একটু মনে রাখতে পারি যে কোলেস্টেরল হচ্ছে গিয়ে সবচেয়ে কমন ব্লাড লিপিড। কোলেস্টেরলের দুইটা তোমার হচ্ছে ফর্ম আছে ব্লাডে, একটা হচ্ছে ফ্রি কোলেস্টেরল আর একটা হচ্ছে গিয়ে কোলেস্টেরল এস্টার। তো ওটা তোমাদের হচ্ছে পরে আসতেছি, বাট মনে রাখো আমাদের মোস্ট কমন ব্লাড লিপিড হচ্ছে গিয়ে টোটাল কোলেস্টেরল। এরপর আমরা থাকবে হচ্ছে গিয়ে ফসফোলিপিড। ফসফোলিপিড কিন্তু আমাদের বডির যেসব সেল মেমব্রেনের একটা খুবই ইম্পর্টেন্ট স্ট্রাকচার। সো তোমার হচ্ছে কোলেস্টেরলের পরপরই আমাদের বডিতে পাওয়া যায় হচ্ছে গিয়ে ফসফোলিপিড। ফসফোলিপিডের পর আসি যেটা আমাদের ডায়েট থেকে মেইনলি আসে, মানে ডায়েটে আমরা যেসব লিপিড খাই তাদের হচ্ছে মেইন যে ফর্মে আমরা খাই সেটা হচ্ছে টিএজি বা ট্রাই অ্যাসাইল গ্লিসারল। এটা একটু মাথায় রাখো যে আমাদের ডায়েটারি লিপিডের 80 to 90% হচ্ছে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল। যদিও ব্লাডে কোলেস্টেরল বা ফসফোলিপিড বেশি থাকে, কিন্তু ট্রাইঅ্যাসাইল গ্লিসারলটা আমরা আমরা আমাদের ডায়েট থেকে অনেক বেশি পেয়ে থাকি। আর লাস্ট অফ অল কিছু ফ্যাটি অ্যাসিড ফর্মেও থাকে। তো আমরা যখন কার্বোহাইড্রেট মেটাবলিজম পড়েছিলাম বা যে কোনো মেটাবলিজম পড়ার আগেই আমাদের জানতে হবে যে তোমার এই মেটাবলিজম, তো আমরা জানি মেটাবলিজম দুইটা মেজর পাথওয়ে ফলো করে। তো লিপিডের ক্ষেত্রে এরকম কি কি পাথওয়ে আছে? প্রথমে আমরা আসি অ্যানাবলিক পাথওয়ে। অ্যানাবলিক পাথওয়ে মানে কি? কেউ একজন আমাকে একটু বলো, এটা তো অ্যাকচুয়ালি বলতে পারো তোমরা। আমাকে কি শোনা যাচ্ছে? Synthesis of large complex molecules from simple molecule. এক্স্যাক্টলি, সিনথেসিস। তো সিনথেসিসের একটা নাম আছে আমাদের, মানে একটা ওয়ার্ড দিয়ে আমরা সবসময় সিনথেসিসটাকে বুঝাই। মেডিকেল সায়েন্সে একটা ছোট ওয়ার্ড আছে যেটা মানেই হচ্ছে কি সিনথেসিস বা তৈরি বা সৃষ্টি। ওয়ার্ডটা কি কেউ বলতে পারবা? Genesis.
আচ্ছা ঠিক আছে, যদি মানে সবাই শুনতে প্রবলেম হয় তাহলে বুঝবো যে আমার প্রবলেম, আর যদি ইন্ডিভিজুয়াল কারো প্রবলেম হয় তাহলে হচ্ছে কি হয়তো বা তোমার নেটেই কোনো প্রবলেম আছে। আচ্ছা, যেটা বলছিলাম যে অ্যানাবলিক পাথওয়ে, তো আমাদের প্রথমে জিজ্ঞাসা করবে হচ্ছে গিয়ে ডায়েটারি লিপিড কি কি আছে, তারপরে কিন্তু এটা এটা কিন্তু একদম বেসিক একটা কোয়েশ্চেন তোমার মেটাবলিজমের। এটা না পারলে কিন্তু টিচাররা খুবই রাগ করবে, আর অনেক সময় এটা না পারার আসলে কোনো কারণ নাই তোমার, যদি তুমি কিন্তু অনেক সময় নার্ভাস হয়ে গেলে ভুলে যাওয়াটাই স্বাভাবিক। সো অ্যানাবলিক পাথওয়ে যখন তোমরা শুনবা, প্রথমেই অ্যানাবলিক তৈরি করা হচ্ছে জেনেসিস, তোমরা প্রথমে জেনেসিস দিয়ে কিছু বলার চেষ্টা করবা। সো ফার্স্টে এটা যেহেতু লিপিড মেটাবলিজম চলে আসলো, লাইপোজেনেসিস। লাইপোজেনেসিস মানে কি তোমার ট্রাই অ্যাসাইল গ্লিসারল ভেঙে ফ্যাটি অ্যাসিড তৈরি করার যে পদ্ধতিটা, ফ্যাটি অ্যাসিড নট কোলেস্টেরল নট টিএজি, ফ্যাটি অ্যাসিড সিনথেসিসের প্রসেসটাকে বলা হয় লাইপোজেনেসিস। আরেকটা জেনেসিস আছে, সেটা হচ্ছে গিয়ে কিটোজেনেসিস। তো গেল জেনেসিসটা আমরা বললাম, এরপর নর্মালি বলে দিব সিনথেসিস অফ টিএজি, সিনথেসিস অফ কোলেস্টেরল, আরও যেসব লিপিড আছে যেমন সিনথেসিস অফ লাইপোপ্রোটিন, সিনথেসিস অফ ইকোসানয়েডস। ইকোসানয়েডস টার্মটা যদি তোমাদের কাছে এখন একটু আনকমন লাগে, আমরা পরে ইনশাল্লাহ পড়বো। আর তারপরে সব তোমার সিনথেসিস অফ ফসফোলিপিডস অ্যান্ড গ্লাইকোলিপিডস। দেখো এখানে এগুলো কিন্তু মনে রাখা খুব ইজি, দুইটা আমরা জেনেসিস দিয়ে মনে রাখবো, আর বাকি হচ্ছে সব যা সিনথেসিস অফ অমুক তমুক এই। তো অ্যানাবলিক পাথওয়ের পর আসি আমরা ক্যাটাবলিক পাথওয়ে। ক্যাটাবলিক মানে কি কাট করা, তাই না, একটা কিছু ডিগ্রেডেশন হওয়া। সো এখানে কিন্তু উল্টা, জেনেসিস না, এখানে থাকবে হচ্ছে তোমার লাইসিস। সো আগে ছিল লাইপোজেনেসিস, এখন আমরা পাবো হচ্ছে গিয়ে লাইপোলাইসিস। আচ্ছা, এখন তোমার হচ্ছে লাইপোজেনেসিস মানে আমরা কি বলেছিলাম? হ্যালো, লাইপোজেনেসিসের মানে আমরা ডেফিনিশনটা কি ছিল? টিএজি থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি। আচ্ছা শোনো, সরি অফ ফ্যাটি অ্যাসিড। এটা হচ্ছে গিয়ে টিএজি ভেঙে না, সরি ওখানে একটা ভুল হয়ে গেছে, এটা হচ্ছে কি নর্মাল সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড। কিভাবে সেই সিনথেসিসটা হয় আমরা পরে জানবো, ঠিক আছে? এখানে হচ্ছে কি একটু ঝামেলা, তোমরা হচ্ছে লাইপোজেনেসিস মনে রাখবা, জাস্ট সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড, কোনো ভাঙা করা কিছু নাই। আর লাইপোলাইসিস হচ্ছে গিয়ে তোমার টিএজি ভেঙে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তৈরি হওয়াটাকে। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে তোমার এটা গেল লাইপোলাইসিস, এটা হচ্ছে গিয়ে তোমার টিএজির ভাঙন বেসিক্যালি। তারপরে হচ্ছে ফ্যাটি অ্যাসিডটাকে ক্যাটাবোলাইজ করার একটা প্রসেস, সেটা হচ্ছে গিয়ে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড। সো তোমাদের বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড অনেস্টলি আজকে আর আমাদের ক্লাসের সবচাইতে ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে রিটেনে অনেক, মানে রিটেনে এখান থেকে মোটামুটি লিপিড থেকে কোয়েশ্চেন মানেই তোমাদের বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড থেকে থাকার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, এরপর হতে পারে তোমার অক্সিডেশন অফ কিটোন বডিজ। তো এই তিনটা একটু অন্যরকম, যে লাইপোলাইসিস, বিটা অক্সিডেশন আর কিটোন বডির অক্সিডেশন। বাকি সব হচ্ছে গিয়ে নর্মালি ডিগ্রেডেশন অফ কোলেস্টেরল, ডিগ্রেডেশন অফ লাইপোপ্রোটিন, ডিগ্রেডেশন অফ ইকোসেনয়েডস, এরকম সবকিছু ডিগ্রেডেশন বেসিক্যালি। তো এগুলো হচ্ছে আমাদের একদম শুরুতে, যে তোমাদের একদম ফার্স্ট কোয়েশ্চেন এটা হবে যে লিপিড মেটাবলিজমের কি কি পাথওয়ে আছে। তোমরা একটু সাজিয়ে গুছিয়ে ভাবে বলে দিলে ভালো হয়। আচ্ছা, এখন আমরা কার্বোহাইড্রেট মেটাবলিজমের সময় কার্বোহাইড্রেটের যে স্মলেস্ট ইউনিট বা মনোস্যাকারাইড যেটা গ্লুকোজ পুলটা পড়েছিলাম। তো ওভাবে লিপিডেরও আমরা যে কোনো লিপিড ভাঙলে একদম যে স্মলেস্ট ইউনিট যেটা পাই সেটা হচ্ছে গিয়ে ফ্যাটি অ্যাসিড। এখন আমরা যেটা পড়বো যে ফ্যাটি অ্যাসিড পুল, অর্থাৎ আমাদের ব্লাডে বা প্লাজমাতে যে পরিমাণ ফ্যাটি অ্যাসিড থাকে তার সোর্স কি কি আর তার ফেট কি কি, তোমার হচ্ছে গিয়ে সোর্সেস এন্ড ফেট অফ ফ্যাটি অ্যাসিড, এটাও তোমাদের রিটেনে মাঝে মাঝে আসতে পারে। সো ফ্যাটি অ্যাসিডের সবচেয়ে মানে ফার্স্ট সোর্স কি, সবচেয়ে ফার্স্ট সোর্স আমরা যেটা ফার্স্ট স্লাইডেই পড়েছিলাম, ডায়েট। মানে তোমার হচ্ছে কি আমরা অবভিয়াসলি যে কোনো আমরা হাই ফ্যাট রিচ ফুড খেলে অবভিয়াসলি ওখান থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি হবে। ডায়েট ছাড়াও তোমার কি হয়, বডিতে বিভিন্নভাবে এন্ডোজেনাস প্রসেসেও ফ্যাটি অ্যাসিড সিনথেসাইজড হতে পারে, যেটাকে আমরা বলি লাইপোজেনেসিস। আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে অ্যাডিপোস টিস্যু। আমাদের তো অ্যাডিপোস টিস্যু মানে তো আমরা জানি তাই না, ফ্যাট টিস্যু বা তোমাদের সোজা বাংলায় চর্বি। এই অ্যাডিপোস টিস্যুতে কি হয়, অনেক পরিমাণে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল বা টিএজি জমা থাকে। সেই টিএজি ভেঙে লাইপোলাইসিসের মাধ্যমেও আমাদের ফ্যাটি অ্যাসিড পেতে পারি। আর কিভাবে পেতে পারি, ভিএলডিএল বা কাইলোমাইক্রন, অর্থাৎ এই দুইটাই কি, এই দুইটাই হচ্ছে তোমার লাইপোপ্রোটিন। লাইপোপ্রোটিন ভেঙেও আমরা ফ্যাটি অ্যাসিড তৈরি
করতে পারি। সো ফ্যাটি অ্যাসিডের সোর্স কি, এটা মুখস্থ হচ্ছে, মনে রাখা খুবই ইজি। ফার্স্ট অফ অল আমরা খাচ্ছি, তারপর আমাদের বডি নিজে তৈরি করছে, আমাদের যে লিপিড বডিতে টিএজি ভেঙে হচ্ছে, আবার লাইপোপ্রোটিন ভেঙেও ফ্যাটি অ্যাসিড তৈরি হতে পারে। ফ্যাটি অ্যাসিডের ফেজ কি কি? আচ্ছা, ফ্যাটি অ্যাসিডের মেইন কাজটা তোমরা কি কেউ জানো? তোমাদের ফার্স্ট কার্ড বা সেকেন্ড কার্ডে সম্ভবত আমরা ফাংশনস অফ লিপিড, ফাংশন অফ ফ্যাটি অ্যাসিড এগুলো পড়ার কথা। কেউ কি জানো এমনিতে ফ্যাটি অ্যাসিডের মেইন কাজটা কি? শোনা যাচ্ছে না আপু। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, প্রবলেম নেই, বলতেছি। ভেরি গুড, ভেরি গুড। এটা ফ্যাটি অ্যাসিড হচ্ছে কি একটা রিজার্ভ সোর্স অফ এনার্জি, বা কোনো কোনো ক্ষেত্রে কোন বডির কোনো কোনো টিস্যুর ক্ষেত্রে ফ্যাটি অ্যাসিড নিজেই হচ্ছে কি মেইন সোর্স অফ এনার্জি বা মেইন মেটাবলিক ফিউয়েল। তো ফ্যাটি অ্যাসিড কিভাবে এনার্জি তৈরি করে সেটা হচ্ছে গিয়ে বাই অক্সিডেশন বা বিটা অক্সিডেশন। তো ফ্যাটি অ্যাসিডের মেইন কাজ হচ্ছে এটাই যে অক্সিডেশনের মাধ্যমে এনার্জি তৈরি করা। আরেকটা কাজ করে সেটা হচ্ছে এস্টারিফিকেশন। আমরা তো কেমিস্ট্রিতে এস্টারিফিকেশন পড়ে আসছি, তাই না? এস্টারিফিকেশনের ডেফিনিশনটা কি কি কোন রিঅ্যাকশনকে এস্টারিফিকেশন বলি আমরা? মনে আছে কারো? আচ্ছা, যদি মনে না থাকে, একটা অ্যাসিড প্লাস অ্যালকোহল ইজ ইকুয়াল টু এস্টার, তাই না? তো ফ্যাটি অ্যাসিড কি করে, মাঝে মাঝে গ্লিসারল তো একটা অ্যালকোহল, তাই না? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল মিলে মাঝে মাঝে টিএজি তৈরি করে বা ট্রায়াসেল গ্লিসারল তৈরি করে। তো ওই রিঅ্যাকশনটাকে আমরা বলি হচ্ছে কি এস্টারিফিকেশন। আরেকটা কাজ করে ফ্যাটি অ্যাসিড, সেটা হচ্ছে কি ইকোসিনয়েড সিনথেসিস। আচ্ছা, এখন আমরা এই ফ্যাটি অ্যাসিড আমরা তো ডায়েট থেকে পাই, বডিতে কিভাবে সিনথেসাইজড হচ্ছে সেটা আমরা একটু দেখি। ফ্যাটি অ্যাসিড সিনথেসিসের আরেকটা নাম কি ছিল? লাইপোজেনেসিস। তো এইখানে সাবস্ট্রেটটা কি? এখানে সাবস্ট্রেট হচ্ছে গিয়ে আমাদের অ্যাসিটাইল কোয়ে। আচ্ছা, এরপর আসি হচ্ছে গিয়ে আমরা কোথায় কোথায় ফ্যাটি অ্যাসিড সিনথেসিস হয়। আমরা মেটাবলিজমের সাইটে মোটামুটি চোখ বন্ধ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফার্স্টে আমরা লিভার বলে দিতে পারি, কারণ আমরা জানি লিভার হচ্ছে কি আমাদের মেটাবলিজমের একদম কি অর্গান, মানে মোটামুটি সব ধরনের মেটাবলিজমই লিভারে হয়। সো সাইটস যখন আমাদের আচ্ছা, যে কোনো শর্ট নোট যদি আসে, আমাদের প্রথমে কিন্তু এই স্যালিয়েন্ট ফিচারগুলো একটু ছোট করে লিখতে হবে। এটা আমি আগের ক্লাসগুলোতেও বলেছি, তোমাদের এবিসি বইটা যদি কোনো মেডিকেলে ফলো নাও করে, তোমরা শর্ট নোটের ক্ষেত্রে এই যে স্যালিয়েন্ট ফিচারগুলো আগে লিখে নিলে টিচাররা অ্যাটলিস্ট বুঝবে যে তুমি পড়ে আসছো। সো তোমার কিন্তু মার্কস এখানে অনেক পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সো স্যালিয়েন্ট ফিচারে প্রথমে কি থাকবে? সাবস্ট্রেট। তারপর কি থাকবে? প্রোডাক্ট। এখানে প্রোডাক্ট তো অবভিয়াসলি ফ্যাটি অ্যাসিড। আর সাইডস কি কি? লিভার। তারপরে তোমরা একটু চিন্তা করো যে আমাদের বডিতে কোথায় বেশি ফ্যাট থাকে। অবভিয়াসলি অ্যাডিপোজ টিস্যু, এটা তো তোমার ফ্যাট টিস্যু, ফ্যাট তো এখানে বেশি সিনথেসিস হবে। তো গেল অ্যাডিপোজ টিস্যু, তারপরে তোমার ল্যাকটেটিং ব্রেস্ট, কিডনি, ব্রেইন, এমনকি এন্টারোসাইট, আমাদের যে ইন্টেস্টাইনে তোমরা সম্ভবত তোমাদের হচ্ছে ডাইজেশনে পড়েছো যে এন্টারোসাইট বা তোমার ইন্টেস্টিনাল যে সেলগুলো, ওখানেও তোমার হচ্ছে কি কিছু পরিমাণে ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। আচ্ছা, এখন আসি কম্পার্টমেন্ট। ফ্যাট মেটাবলিজম বা লিপিড মেটাবলিজমের সব প্রসেস তোমার হচ্ছে সাইটোপ্লাজমে হয়, একটা বাদ দিয়ে। কেউ কি বলতে পারবা? না বলতে পারলে ইটস ফাইন, বাট হচ্ছে গিয়ে একটা আপাতত তাহলে এটুকুই মনে রাখো যে একটা প্রসেস বাদ দিয়ে লিপিড মেটাবলিজমের সমস্ত পাথওয়ে তোমার সাইটোপ্লাজমে হয়। আচ্ছা, এরপর আসি হচ্ছে রেট লিমিটিং এনজাইম। এটা একটু মনে রাখাটা জরুরি, অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেজ। কিভাবে মনে রাখবো? ফ্যাটি অ্যাসিড তৈরি হচ্ছে, তাই না? অ্যাসিডের এ আর সিটা দিয়ে মনে রাখবো, এ দিয়ে অ্যাসিটাইল কোয়ে আর সি দিয়ে কার্বক্সিলেজ। এটা হচ্ছে গিয়ে আমাদের ফ্যাটি অ্যাসিড সিনথেসিসের রেট লিমিটিং এনজাইম। আচ্ছা, আমাদের বডিতে অ্যানাবলিক হরমোন বলতে আমরা বুঝি হচ্ছে গিয়ে ইনসুলিনকে। সো আচ্ছা, তার আগে বলে নেই, এখানে কোএনজাইম হিসাবে কাজ করে NADP2H। NADP2H আমরা কোত্থেকে পাই? এটা তোমাদের পারা উচিত। কেউ একজন বলো, আমরা একটা কার্বোহাইড্রেট মেটাবলিজমে পড়েছিলাম, NADP2H আমরা কোত্থেকে পাই? আপু এইচএমপি শান্ট। ভেরি গুড। এইচএমপি শান্ট পড়ার সময় আমরা কিন্তু এইচএমপি শান্টের একটা ফাংশন পড়েছিলাম যে লাইপোজেনেসিসে সাহায্য করে। সেটা কিভাবে সাহায্য করে? এভাবেই, যে ওরা NADP2H তৈরি করে, NADP2H আমাদের ফ্যাটি অ্যাসিড সিনথেসিসে সাহায্য করে। ফার্দার কিভাবে করে একটু পর দেখছি। আর যেটা বলতেছিলাম যে আমাদের এখানে রেগুলেটর কারা কারা?
ইনসুলিন মনে রাখবা, ইনসুলিন সমস্ত কিছুর সিনথেসিস কমিয়ে দেয় আর সমস্ত ক্যাটাবলিক প্রসেসটাকে ভেঙে, মানে তোমার সরি, সমস্ত কিছু সিনথেসিসটাকে বাড়িয়ে দেয় আর যে কোনো ক্যাটাবলিক প্রসেসকে কমিয়ে দেয়। আর ইনসুলিন হচ্ছে গিয়ে পুরো পৃথিবী একদিকে, ইনসুলিন অন্যদিকে। ইনসুলিন যে কাজটা করবে এই ক্ষেত্রে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস যদি বাড়িয়ে দেয়, তাহলে অন্যান্য হরমোন যেমন তোমার ইনসুলিনের ডিরেক্ট অপোজিটকে গ্লুকাগন, তারপর তোমার ক্যাটেকোলামিন, থাইরয়েড হরমোন, গ্রোথ হরমোন, এরা কি করে, এরা ফ্যাটি অ্যাসিড সিনথেসিসকে কমিয়ে দেয়। আচ্ছা, তো এরা হচ্ছে মোটামুটি স্যালিয়েন্ট ফিচার্স। এখন আমরা মেইন প্রসেসে চলে যাই। ফ্যাটি অ্যাসিড সিনথেসিসের তোমার হচ্ছে সাবস্ট্রেট আমরা পেলাম হচ্ছে গিয়ে তোমার অ্যাসিটাইল কোয়ে। এই অ্যাসিটাইল কোয়েটা আসে হচ্ছে গ্লুকোজ মেটাবলিজম থেকে। টু বি স্পেসিফিক, গ্লুকোজ মেটাবলিজমের টিসিএ সাইকেল তোমার হচ্ছে গিয়ে পাইরুভেট থেকে যখন টিসিএ সাইকেলে যায় তখন হচ্ছে অ্যাসিটাইল কোয়েটা তৈরি হয়। কিন্তু অ্যাসিটাইল কোয়ে তোমার তৈরি হয় হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়াতে। বাট আমরা পড়ে আসছি এই যে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস হয় হচ্ছে আমাদের সাইটোপ্লাজমে। অ্যাসিটাইল কোয়ে মোটামুটি বড় একটা মলিকিউল, ও কিন্তু নিজে কখনো তোমার হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোপ্লাজমে যেতে চাবে না। অথচ অ্যাসিটাইল কোয়ে আমরা জানি টিসিএ সাইকেল যেহেতু মাইটোকন্ড্রিয়াতে হয়, অ্যাসিটাইল কোয়েও তোমার মাইটোকন্ড্রিয়াতে প্রডিউসড হয়, ও হচ্ছে নিজে নিজে সাইটোপ্লাজমে যেতে পারে না। তো কি হয়, এখানে একটা কথা চলে আসবে, সেটা হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনো। এটা হচ্ছে গিয়ে তোমার ট্রান্সলোকেশন অফ অ্যাসিটাইল কোয়ে প্রথমে, বা ট্রান্সপোর্টেশন অফ অ্যাসিটাইল কোয়েও আমরা বলতে পারি। অ্যাসিটাইল কোয়ে, তোমাদের কি মনে আছে টিসিএ সাইকেলের ফার্স্ট স্টেপটা কি ছিল? বলো কেউ একজন মনে থাকার কথা। এখানে দেখাই যাচ্ছে প্রথমে কি হয়, অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিটেটের সাথে রিয়্যাক্ট করে সাইট্রেট তৈরি করে। তো মাইটোকন্ড্রিয়ার ওয়ালে একটা সাইট্রেট ট্রান্সপোর্টার আছে, সেটা কি করে সাইট্রেটটাকে মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোসোল বা সাইটোপ্লাজমে নিয়ে যায়। সাইটোপ্লাজমে যাওয়ার পর সাইট্রেট লাইয়েজ নামক একটা এনজাইমের মাধ্যমে ভেঙে আবার সেই অক্সালো অ্যাসিটেট আর অ্যাসিটাইল কোয়ে তৈরি করে। তো এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট স্টেপ অফ ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, যে আগে তো অ্যাসিটাইল কোয়েকে মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোপ্লাজমে আসতে হবে। আচ্ছা, এরপর কি হয়, এখানে তোমাদের একটা কথা বলে রাখি, অ্যাসিটাইল মানে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস কিন্তু খুবই খুবই কমপ্লেক্স একটা প্রসেস। আমাদের বইগুলোতে একটু ইজি করে দেওয়া, কারণ হচ্ছে কি অত ডিপে অ্যাকচুয়ালি এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যাবে না টিচাররাও। সো তোমরা এটা মনে রাখো যে অ্যাসিটাইল কোয়ে থেকে যে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস হবে, অ্যাসিটাইল কোয়ে কিন্তু নিজে ফ্যাটি অ্যাসিড সিনথেসাইজ করতে পারে না। ফ্যাটি অ্যাসিড ফ্যাটি অ্যাসিড সিনথেসিসের জন্য অ্যাসিটাইল কোয়েকে প্রথমে তোমার ম্যালোনাইল কোয়ে নামক একটা সাবস্ট্যান্সে কনভার্টেড হতে হবে। আচ্ছা, কেন পরে বলছি। মনে রাখো অ্যাসিটাইল কোয়ে হচ্ছে 2 কার্বন কম্পাউন্ড, ম্যালোনাইল কোয়ে হচ্ছে গিয়ে তোমার 3 কার্বন কম্পাউন্ড। সো এইখানেই তোমার এই রেট লিমিটিং এনজাইমটা কাজ করে, সেটা কি ছিল, অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেজ। তো আমাদের সেকেন্ড স্টেপ এটাই, যে কার্বক্সিলেশন অফ অ্যাসিটাইল কোয়ে টু ম্যালোনাইল কোয়ে। আচ্ছা, এখন আমাকে তোমরা কেউ একজন বলো ফ্যাটি অ্যাসিডের তোমার হচ্ছে গিয়ে স্ট্রাকচারে কি কি এলিমেন্ট আছে, মানে তোমার হচ্ছে কি কি অ্যাটম দিয়ে ফ্যাটি অ্যাসিড তৈরি। জাস্ট এটা বলো যে তোমার কি নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন কি কি আছে, এটা একজন কেউ একটু বলো। হ্যালো, কার্বন আছে, হ্যাঁ কার্বন আছে আর হচ্ছে গিয়ে হাইড্রোজেন আছে। তো এই যে কার্বনটা, অ্যাসিটাইল কোয়ের কাজ কি, অ্যাসিটাইল কোয়ের কাজ হচ্ছে ফ্যাটি অ্যাসিডের কার্বন চেইন গঠন করা, ঠিক আছে। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, আমরা বলি না যে মানে তোমার হচ্ছে যারা পজিটিভ পজিটিভ তোমরা হচ্ছে রিপেল করে বা নেগেটিভ নেগেটিভ রিপেল করে, এখানেও এরকম একটা ব্যাপার আছে। অ্যাসিটাইল কোয়ে ঠিক আছে ও কার্বন দিল, কিন্তু একটা কার্বন দিয়ে তো আর ফ্যাটি অ্যাসিড হয় না, তাই না, অনেকগুলো কার্বন লাগে। তো এই জন্য অনেকগুলো অ্যাসিটাইল কোয়ে লাগে, কিন্তু অ্যাসিটাইল কোয়ে নিজে কখনো আরেকটা অ্যাসিটাইল কোয়ের সাথে রিয়াক্ট করে না। এখানে বায়ো এনার্জেটিক্সের কিছু ব্যাপার আছে, যে অ্যাসিটাইল কোয়ের প্রথমে এনার্জি কম থাকে, এরকম একটা ব্যাপার আছে। তোমরা জাস্ট এটুকু মনে রাখো, অ্যাসিটাইল কোয়ে নিজে কখনো আরেকটা অ্যাসিটাইল কোয়ের সাথে ডিরেক্টলি রিয়াক্ট করতে পারে না। তো কি হয়, এই যে অ্যাসিটাইল কোয়ে নিজে কিন্তু ম্যালোনাইল কোয়ে গঠন করেছিল,
ম্যালোনাইল কোয়ে খুবই হাই এনার্জির একটা কম্পাউন্ড। তো ও কি করে, ও একটা কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে আবার অ্যাসিটাইল কোয়ে গঠন করে। তোমাদের মনে হতে পারে আচ্ছা যেই লাউ সেই কদু, এখানেও অ্যাসিটাইল কোয়ে এখানেও অ্যাসিটাইল কোয়ে, কিন্তু ম্যালোনাইল কোয়ে একটা হাই এনার্জি কম্পাউন্ড। এটা থেকে যে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, এখানে কিছু বায়ো এনার্জেটিক্সের ফলে এই অ্যাসিটাইল কোয়ে খুবই হাই এনার্জি হয়, আর এটা তখন আগের অ্যাসিটাইল কোয়ের সাথে বাইন্ড করতে পারে। তো কি হলো এখানে, আমাদের প্রথমে কার্বক্সিলেশনের মাধ্যমে ম্যালোনাইল কোয়ে ফর্মড হয়েছিল, তারপরে এই ম্যালোনাইল কোয়ে ভেঙে আবার একটা হাই এনার্জি অ্যাসিটাইল কোয়ে দেয়। সেই অ্যাসিটাইল কোয়ে আমাদের ইনিশিয়াল যেই অ্যাসিটাইল কোয়ে, ওটার সাথে পলিমারাইজেশনের ফলে ফ্যাটি অ্যাসিড তৈরি করে, ফ্যাটি অ্যাসিডের কার্বন চেইনটা তৈরি করে। ঠিক আছে, এখানে একটু কমপ্লেক্স, বাট তাও তোমরা হচ্ছে গিয়ে এটা মাথায় রাখো যে ম্যালোনাইল কোয়ে তোমার হচ্ছে গিয়ে হাই এনার্জি অ্যাসিটাইল কোয়ে দেয়, সেই অ্যাসিটাইল কোয়েটা আর একটা যে ইনিশিয়াল বা প্রাইমার অ্যাসিটাইল কোয়ের সাথে রিয়্যাক্ট করে আমাদের ফ্যাটি অ্যাসিড তৈরি করে। তো এখন আমরা কার্বনটা তো পেলাম, বাকি থাকলো কি হাইড্রোজেন। এই হাইড্রোজেনটাই আসে হচ্ছে গিয়ে ওই যে আমরা NADP2H পড়েছিলাম, NADP2H এখানে হচ্ছে গিয়ে আমাদের ফ্যাটি অ্যাসিড তৈরিতে হাইড্রোজেনটা দেয়। আর পুরো এই যে এই রিয়াকশন, এই বড় অ্যারোর যে তোমার রিয়াকশনটা, এখানে হচ্ছে গিয়ে তোমার কিছু এনজাইম কোএনজাইম কাজ করে, এগুলোকে আমরা একসাথে বলি ফ্যাটি অ্যাসিড সিনথেজ কমপ্লেক্স। ঠিক আছে, এর মধ্যে ফ্যাটি অ্যাসিড সিনথেজ একটা এনজাইম, এর মাধ্যমে হচ্ছে গিয়ে আমাদের অ্যাসিটাইল কোয়ে থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। বাট এখানে তোমরা একটা জিনিস মনে রাখো, এখানে রেট লিমিটিং এনজাইম কিন্তু ফ্যাটি অ্যাসিড সিনথেজ না, এখানে রেট লিমিটিং এনজাইম ছিল অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেজ। তো তোমরা এই পর্যন্ত ফ্যাটি অ্যাসিড সিনথেসিসে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, না থাকলে ভালো। তো তোমার যত কার্বন যুক্ত ফ্যাটি অ্যাসিড তৈরি হবে, ততবার এই সাইকেলটা রিপিট করতে থাকবে, ততবার একটা অ্যাসিটাইল কোয়ে এসে এই যে প্রাইমার অ্যাসিটাইল কোয়ের সাথে যুক্ত হয়ে তত বড় ফ্যাটি অ্যাসিড তৈরি করবে। আচ্ছা, এখন আমরা চলে আসি, এখন সবাই একটু মনোযোগ দাও, এটা হচ্ছে আমাদের আজকের সবচাইতে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, এর পারপাস কি? ফ্যাটি অ্যাসিড আমরা জানি একটা রিজার্ভ সোর্স অফ এনার্জি, তো অবভিয়াসলি এখান থেকে আমাদের এটিপি তৈরি হয়। আবার আমরা জানি অ্যাসিটাইল কোয়ে থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, আবার ফ্যাটি অ্যাসিড ভেঙেও কিন্তু আমাদের অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। অ্যাসিটাইল কোয়ে একটা কিটোন বডি, এই কিটোন বডি কিছু কিছু অর্গানে মেটাবলিক ফিউয়েল হিসাবে কাজ করতে পারে। আচ্ছা, এরপর আসি আমরা এখানে এখানে সাবস্ট্রেট তো হবে হচ্ছে, এখানে প্রোডাক্ট হবে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, প্রোডাক্ট অ্যাসিটাইল কোয়ে। আচ্ছা, সাইটস কি? সাইটস হচ্ছে গিয়ে তোমার অলমোস্ট ওই যে ফ্যাটি অ্যাসিড সিনথেসিসের মতোই, কিন্তু এখানে একটা জিনিস একটু খেয়াল করো, এটা হচ্ছে নতুন, সেটা হচ্ছে হার্টের চিফ মেটাবলিক ফিউয়েল ফ্যাটি অ্যাসিড। এটা তোমরা কেউ কখনো ভুল করবে না, গ্লুকোজ মনে করাই স্বাভাবিক, কিন্তু হার্ট, স্কেলেটাল মাসল, এগুলোতে আমাদের মেইন তোমার হচ্ছে গিয়ে মেটাবলিক ফিউয়েল হিসাবে কাজ করে ফ্যাটি অ্যাসিড। সো ফ্যাটি অ্যাসিড কিভাবে মেটাবলিক ফিউয়েল হিসাবে কাজ করে? ব্রেকডাউনের মাধ্যমে। তো তাহলে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিডের সাইট হচ্ছে হার্ট, একদম মাথায় আজকে গেঁথে রাখো। আচ্ছা, এরপর হচ্ছে কি কম্পার্টমেন্ট মাইটোকন্ড্রিয়া। এই যে এটাই তোমার লিপিড মেটাবলিজমের সমস্ত তোমার হচ্ছে গিয়ে পাথওয়ে সাইটোপ্লাজমে হয়, এক্সেপ্ট ফর বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড। কিভাবে মনে রাখবা? আমরা জানি আমাদের কারো কি মাইক্রোফোন অন থাকলে একটু কষ্ট করে অফ করো। আচ্ছা, আমরা জানি তোমার হচ্ছে গিয়ে ফ্যাটি অ্যাসিড হচ্ছে গিয়ে এখানে আমাদের এনার্জি তৈরি হচ্ছে, আর মাইটোকন্ড্রিয়া কি আমাদের বডির পাওয়ার হাউস বা এনার্জি জেনারেশন। তো স্বাভাবিক এনার্জি জেনারেশনের সোর্স। সো স্বাভাবিকভাবে আমাদের ফ্যাটি অ্যাসিডের ব্রেকডাউন বা বিটা অক্সিডেশনটা মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে। আর এখানে রেট লিমিটিং এনজাইমটা একটু মনে রাখবা, ক্যাট বা কার্নিটিল অ্যাসাইল ট্রান্সফারেজ। আচ্ছা, কার্নিটিন অ্যাসাইল ট্রান্সফারেজ নিয়ে আমি একটু আগে একটা কথা বলে নিই, এটা ডিটেইলসে আমরা পরে যাব, কিন্তু অনেকের কনফিউজ থাকে যে অনেক বইয়ে কিন্তু অ্যাসাইল ট্রান্সফারেজ নাম না দিয়ে পামিটোইল অ্যাসাইল ট্রান্সফারেজ বা পামিটোইল ট্রান্সফারেজ বা ওলিক ট্রান্সফারেজ এরকম দেওয়া, এগুলো কিছুই না। অ্যাসাইল মানে কি একটা অ্যাসিড গ্রুপ আছে, তোমার এটা তোমার ডিপেন্ড করতে পারে তোমার ফ্যাটি অ্যাসিডের নামের উপরে। আমরা জানি ফ্যাটি অ্যাসিড কিন্তু বিভিন্ন নামে থাকে, যেমন পামিটিক অ্যাসিড বলা হয়, স্টিয়ারিক অ্যাসিড আছে, ওলিক অ্যাসিড। তো ওই অ্যাসিডের উপর নামের উপর ভিত্তি করে অ্যাসাইলের জায়গায় পামিটোইল থাকতে পারে, অলাইল থাকতে পারে, এরকম অনেক কিছু থাকতে পারে, তোমরা এটা নিয়ে মাথা ঘামাবা না। জাস্ট এটা আমরা জেনারেলি বলি কার্নিটিল অ্যাসাইল ট্রান্সফারেজ বা CAT, যেটাই বলো। আচ্ছা,
এখন আমরা আসি বিটা অক্সিডেশনের প্রসেসটা, তোমার হচ্ছে গিয়ে প্রসেসটাকে আমরা দুইটা স্টেজে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে প্রিপারেটরি স্টেজ আর একটা হচ্ছে বিটা অক্সিডেশন প্রপার। তো প্রিপারেটরি স্টেজ কি মনে রাখবা, ফ্যাটি অ্যাসিড নাম শুনলেই মানে এইভাবে আমরা মনে রাখতে পারি যে খুবই নাদুস নুদুস একটা জিনিস, এ হচ্ছে খুবই ইনঅ্যাক্টিভ। তো প্রথমে হচ্ছে একে আমাদের অ্যাক্টিভ, আচ্ছা প্রথমে তো এটাকে আমাদের সেলের মধ্যে ঢুকাতে হবে। দেখো ফ্যাটি অ্যাসিড ট্রান্সপোর্টারের মাধ্যমে আউটসাইড থেকে ইনসাইডে আসলো, তারপরে হচ্ছে গিয়ে এটার অ্যাক্টিভেশন হতে হবে। এই অ্যাক্টিভেশনের জন্য যে এনজাইমটা লাগে খুবই ইম্পর্টেন্ট, থায়োকাইনেজ। আচ্ছা এখানে তোমাদের একটা জিনিস একটু খেয়াল করতে হবে, দেখো ফ্যাটি অ্যাসিড অ্যাক্টিভেটেড হয়ে অ্যাসাইল কোয়েতে তৈরি হলো, এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের অ্যাক্টিভেটেড ফর্ম। আর কাইনেজের কাজ কি, কাইনেজের কাজ হচ্ছে গিয়ে তোমার ফসফেটে ট্রান্সফার করা, তাই তো? এখানে একটু দেখো এটিপি থেকে এএমপি তৈরি হচ্ছে, তাহলে তোমরা আমাকে বলো এখানে কয়টা ফসফেট ট্রান্সফার হচ্ছে? এটিপি এটিপি কয়টা ফসফেট ফ্যাটি অ্যাসিডকে দিয়ে এএমপি তে তৈরি হচ্ছে বলো? ভেরি গুড, দুইটা। এই জন্য এখানে মানে তোমাদের অনেক সময় একটা কনফিউশন থাকে যে এখানে তো মনে হবে যে আল্লাহ একটা ফ্যাটি অ্যাসিড ইউটিলাইজড হচ্ছে, কিন্তু এখানে হচ্ছে কি অ্যাকচুয়ালি দুইটা। আমরা দুইটা ধরবো কারণ এখানে আমাদের দুইটা ফসফেট গ্রুপ আমরা ফ্যাটি অ্যাসিডকে দেওয়া হচ্ছে। এই জন্য অলওয়েজ আমরা যখন ফ্যাটি অ্যাসিড থেকে এনার্জি ক্যালকুলেশন করব তখন বিটা অক্সিডেশনের এনার্জি ইউটিলাইজেশন আমরা 2 এটিপি ধরবো, কারণ এখানে দুইটা ফসফেট গ্রুপ ইউটিলাইজেশন হচ্ছে। আচ্ছা এরপরে আমরা আসি ট্রান্সলোকেশন। দেখো ফ্যাটি অ্যাসিড প্রথমে কিন্তু সেল থেকে সেলের মধ্যে ঢুকে সরাসরি কিন্তু মাইটোকন্ড্রিয়াতে যায় না, প্রথমে যায় হচ্ছে গিয়ে সাইটোপ্লাজমে। আমাদের এটা অলমোস্ট তোমার ফ্যাটি অ্যাসিড সিনথেসিসের উল্টা। ফ্যাটি অ্যাসিডের সিনথেসিসে কি দরকার ছিল যে অ্যাসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোপ্লাজমে যাবে, আর এখানে ফ্যাটি অ্যাসিড ফ্যাটি অ্যাসাইল কোয়ে সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়াতে যাবে, এবং এর জন্য একটা শাটেল মেকানিজম ইউজ করা হয় উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা নিয়ে তোমাদের শর্ট নোট আসতে পারে, বিশেষ করে যারা তোমরা ডিইউর আন্ডারে আছো, ডিইউতে মোটামুটি এই কোয়েশ্চনটা আসে যে শর্ট নোট অন কার্নিটিন শাটেল। তো কার্নিটিন শাটেলে যাওয়ার আগে আমরা কিছু জিনিস বলি, সেটা হচ্ছে গিয়ে সকল ফ্যাটি অ্যাসিডেরই কি কার্নিটিন শাটেল লাগে? আমরা এই স্লাইডটা একটু আরেকবার দেখি। দেখো যেই সব ফ্যাটি অ্যাসিড তোমার শর্ট, আমরা ফ্যাটি অ্যাসিডের ক্লাসিফিকেশনের সময় কিন্তু পড়েছিলাম যে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড, মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড, লং চেইন ফ্যাটি অ্যাসিড, সবগুলোর কিন্তু কার্নিটিন শাটেল লাগে না। যেগুলো তোমার শর্ট চেইন বা তোমার হচ্ছে মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড, ওরা ডিরেক্টলি তোমার ডিফিউশনের মাধ্যমে মাইটোকন্ড্রিয়াতে চলে যেতে পারে, কিন্তু তোমার যেগুলো লং চেইন ফ্যাটি অ্যাসিড সেগুলো পারে না। সো এটা হচ্ছে গিয়ে তোমার লং চেইন ফ্যাটি অ্যাসিডের জন্য। আর লং চেইন ফ্যাটি অ্যাসিড মোটামুটি আমাদের এক এক বইয়ে এক এক রকম দেওয়া, বুঝছো? বেসিক্যালি তোমার 16 কার্বন থেকে বা 14 15 16ই ধরো, 16 হচ্ছে গিয়ে তোমার স্ট্যান্ডার্ড। এখান থেকে তোমার এই 16 কার্বন যুক্ত ফ্যাটি অ্যাসিডের পর থেকে কিন্তু তোমার ডিরেক্টলি তোমার মাইটোকন্ড্রিয়াতে ঢুকতে পারে না, কার্নিটিন শাটেল দরকার হয়। আচ্ছা কার্নিটিন শাটেলে কি হয়, এই যে ফ্যাটি অ্যাসাইল কোয়ে তোমার হচ্ছে গিয়ে কার্নিটিন হচ্ছে কি বেসিক্যালি একটা প্রোটিন, এটা তোমার হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনেও থাকে, আউটার মেমব্রেনেও থাকে। তো ফ্যাটি অ্যাসাইল কোয়ে কি করে, কার্নিটিনের মাধ্যমে তোমার হচ্ছে গিয়ে সাইটোপ্লাজম, তোমার হচ্ছে প্রথমে সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেন ক্রস করে মাইটোকন্ড্রিয়ার যে তোমার ইন্টার মেমব্রেনার স্পেস আছে ওখানে যায়। আচ্ছা আমরা তো এইটুকু জানি না যে মাইটোকন্ড্রিয়ার দুইটা মেমব্রেন থাকে, একটা হচ্ছে গিয়ে আউটার মেমব্রেন, একটা হচ্ছে গিয়ে তোমার ইনার মেমব্রেন। সো প্রথমে কি হয় দেখো, এনজাইমগুলোর নাম তোমরা ওদের ফাংশন দিয়ে বুঝতে পারবা যে কার্নিটিন ফ্যাটি অ্যাসাইল কোয়ের সাথে যুক্ত হয়ে ফ্যাটি অ্যাসাইল কোয়েকে ভেতরে নিয়ে আসে, এবং এখানে তোমার কোন এনজাইমটা ব্যবহৃত হয়, কার্নিটিন পামিটোইল ট্রান্সফারিজ 1, বা বলতে পারি আমরা কার্নিটিন অ্যাসাইল ট্রান্সফারিজ 1। যেহেতু ও ফ্যাটি অ্যাসিডকে ট্রান্সফার করছে, সো এখানে তোমার ট্রান্সফারিজ এনজাইম, ঠিক আছে? তো এর ফলে তোমার কি হলো, তোমার এর ফলে হচ্ছে গিয়ে তোমার ফ্যাটি অ্যাসাইল কোয়ে তখন ফ্যাটি অ্যাসাইল কার্নিটিনে তৈরি হলো। আচ্ছা এটা আমাদের হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ইন্টারমেমব্রেনার স্পেস। এখন ফ্যাটি অ্যাসাইল কার্নিটিন কি করে, ফ্যাটি অ্যাসাইল কার্নিটিন তখন কার্নিটিন অ্যাসাইল ট্রান্সলোকেজ, দেখো নামেই বোঝা যায় যে ট্রান্সলোকেশনের মাধ্যমে ইন্টারমেমব্রেনার স্পেস থেকে ইনার মেমব্রেনটা ক্রস করে এটা আমাদের মাইটোকন্ড্রিয়ার ভেতরে ঢুকে যায়।
তো এটাই হচ্ছে কি আমাদের মেইন গেল। তো ট্রান্সলোকেজের পর এখন আমাদের ফ্যাটি অ্যাসাইল কার্নিটিন ইন্টারমেমব্রেনাস স্পেসের থেকে ইনার তোমার মাইটোকন্ড্রিয়ার ভেতরে চলে আসছে, কিন্তু আমাদের কাজ তো ফ্যাটি অ্যাসাইল কোয়ে নিয়ে, কার্নিটিন দিয়ে তো না, তাই না? তো তারপরে এই কার্নিটিন আবার দেখো তোমার কার্নিটিনটা ফ্যাটি অ্যাসিড থেকে এখন ট্রান্সফার হয়ে যাবে কিসের মাধ্যমে? কার্নিটিন অ্যাসাইল ট্রান্সফারিজ 2 এর মাধ্যমে, বা কার্নিটিন পামিটোইল ট্রান্সফারিজ 2 এর মাধ্যমে। দেখো কার্নিটিন ফ্যাটি অ্যাসিড চলে গেল ফ্যাটি অ্যাসাইল কোয়ে, আর কার্নিটিনটা আবার হচ্ছে গিয়ে ব্যাক করলো। আচ্ছা, ব্যাক করলো তোমার প্রথমে হচ্ছে গিয়ে ইনার মেমব্রেন ক্রস করলো, তারপর ইন্টারমেমব্রেনাস স্পেসে গেল, আবার আলটিমেটলি সাইটোপ্লাজমে চলে গেল। তো আমি আবার তোমাদের সুবিধার জন্য বলতেছি, ফ্যাটি অ্যাসিড যেগুলো আমাদের লং চেইন ফ্যাটি অ্যাসিড, ওরা মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন ক্রস করতে পারে না। প্রথমে ওরা ডিফিউশনের মাধ্যমে ওরা হচ্ছে গিয়ে তোমার ইন্টারমেমব্রেনাস স্পেসে যায়, ওখানে কার্নিটিন অ্যাসাইল ট্রান্সফারেজ 1 এর মাধ্যমে ফ্যাটি অ্যাসাইল কার্নিটিন তৈরি করে, তারপর সেটা ট্রান্সলোকেজ এনজাইমের মাধ্যমে তোমার মাইটোকন্ড্রিয়ার ভিতরে যায়, তারপরে আবার ট্রান্সফারেজ 2 এনজাইমের মাধ্যমে কার্নিটিনটা আলাদা হয়ে ফ্যাটি অ্যাসাইল করে আমাদের কাজে চলে আসে, আর কার্নিটিনটা আবার তোমার ট্রান্সলোকেশনের মাধ্যমে সাইটোপ্লাজমে ফেরত যায়। আচ্ছা, তো এটা হচ্ছে কি আমাদের কার্নিটিন শাটেলটা। এখন আমাদের কার্নিটিন কি এটা আমাদের একটু জানতে হবে। কার্নিটিন আমরা বুঝতেই পারতেছি এটা একটা তোমার ট্রান্সপোর্ট প্রোটিন, এবং এটা তোমার তৈরি হয় মিথিওনিন আর লাইসিনের মাধ্যমে। আচ্ছা, এখন এগুলো তোমরা হচ্ছে কি একটু তোমরা শর্ট নোট যখন লিখবা তার ইন্ট্রোডাকশনে লিখতে পারো, ইট ইজ ফর লং চেইন ফ্যাটি অ্যাসিড, কার্নিটিন হচ্ছে এই জিনিসটা। আর কার্নিটিন শাটেলের 3টা কম্পোনেন্ট নাম, মানে বেসিক্যালি এনজাইমগুলোই তো এদের কম্পোনেন্ট। প্রথমে হচ্ছে গিয়ে কার্নিটিন অ্যাসাইল ট্রান্সফারিজ 1, তারপরে হচ্ছে তোমার ট্রান্সলোকেজ এনজাইমটা, আর অ্যাসাইল ট্রান্সফারিজ 2। এই 3টাই হচ্ছে আমাদের কার্নিটিন শাটেলের তোমার কম্পোনেন্ট। তো এটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে, বা আবার রিপিট করব? যদি প্রবলেম না থাকে আমরা হ্যাঁ, হ্যালো, আচ্ছা, যদি প্রবলেম না থাকে আমরা প্রসিড করি। এখন তো ফ্যাটি অ্যাসাইল কোয়ে হচ্ছে কি আমাদের তোমার মাইটোকন্ড্রিয়ার মধ্যে চলে আসছে, কিন্তু এখন এর কাজ কি, এর এনার্জি প্রোডাকশনটা কিভাবে হয়? আমরা জানি বিটা অক্সিডেশনের এন্ড প্রোডাক্ট হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। তো আমাদের প্রিপারেশন ফেজ শেষ, এখন আমাদের শুরু হচ্ছে বিটা অক্সিডেশন প্রপার। তো চলে আসি প্রথমে অক্সিডেশন, যেহেতু নামই অক্সিডেশন, প্রথমে অক্সিডেশন হলো, সেটা হচ্ছে দেখো ফ্যাটি অ্যাসাইল কোয়ে অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজেনেজ কিন্তু আমরা জানি একটা অক্সিডেশন প্রসেস, ডিহাইড্রোজেনেশন। সো ডিহাইড্রোজেনেজের মাধ্যমে তৈরি করলো ইনোইল কোয়ে। এই নামগুলো একটু খটমটে জানি, কিন্তু একটু মনে রাখতে হবে। আচ্ছা, প্রথমে আমরা বিটা অক্সিডেশন প্রপারের তাহলে ফার্স্ট স্টেপটা কি? যেহেতু অক্সিডেশনের বিটা অক্সিডেশনের স্টেজ আমরা বলতেছি, সো ফার্স্ট স্টেজটা মনে রাখতে পারি যে অক্সিডেশন হয়ে ফ্যাটি অ্যাসাইল কোয়ে থেকে ইনোইল কোয়ে তৈরি হলো। এরপর কি হয়? হাইড্রেশন। দেখো ইনোইল কোয়ে হাইড্রাটেজ, নাম শুনলে, এনজাইমের নাম শুনলেই কিন্তু কাজ বোঝা হয়ে যায় যে এখানে একটা ওয়াটার মলিকিউল যুক্ত হয়ে কি তৈরি করে? হাইড্রোক্সিল অ্যাসাইল কোয়ে। দেখো মানে ওয়াটার দিয়ে তো হাইড্রো মনেই রাখা যায়, এভাবে তৈরি হলো হাইড্রোক্সি অ্যাসাইল কোয়ে। সেই হাইড্রোক্সি অ্যাসাইল কোয়ে তারপর আবার অক্সিডেশনের মাধ্যমে তৈরি করলো বিটা কিটো অ্যাসাইল কোয়ে। ঠিক আছে, এখন কিটো অ্যাসাইল কোয়ে আর কিছুই না, একটা কিটো অ্যাসিডের বড় লম্বা একটা চেইন, কিন্তু আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে কি অ্যাসিটাইল কোয়ে। সো তারপরে এত লম্বা একটা কিটো অ্যাসিড চেইনের ক্লিভেজের মাধ্যমে আমরা একটা অ্যাসিটাইল কোয়ে পাই। এই অ্যাসিটাইল কোয়ে তারপর আমাদের টিসিএ সাইকেল, রেসপিরেটরি চেইন, এসবের মাধ্যমে এনার্জি তৈরি করে। তো এই 4টা স্টেপ মিলে তৈরি হচ্ছে আমাদের বিটা অক্সিডেশন প্রপার, অর্থাৎ ফ্যাটি অ্যাসাইল কোয়ে থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয় আমাদের এই সাইকেলটার মাধ্যমে। এখানে একটু খেয়াল করো, 2বার অক্সিডেশন হচ্ছে। অক্সিডেশন আমরা মানে কি, আইদার তোমার হচ্ছে গিয়ে অ্যাডিশন অফ অক্সিজেন অথবা রিমুভাল অফ হাইড্রোজেন। প্রথমে দেখো ফ্যাটি অ্যাসাইল কোয়ে থেকে এফএডি 2টা হাইড্রোজেন নিয়ে যাচ্ছে, সো এখানে আমাদের এফএডি2এইচ তৈরি হচ্ছে। আর থার্ড স্টেপে দেখো এনএডি হাইড্রোজেন নিয়ে যাচ্ছে, সো এনএডি2এইচ তৈরি হচ্ছে। এই এফএডি2এইচ আর এনএডি2এইচ কিন্তু আমাদের এটিপি তৈরির কালপ্রিট। এরাই আমাদের রেসপিরেটরি চেইনের মাধ্যমে আলটিমেটলি এনার্জি তৈরি করে।
এখন আমরা দেখব যেটা আমাদের একদম এক্সামে চলে আসে, যে তোমাদের হচ্ছে গিয়ে রাইট ডাউন দ্য এনার্জি ক্যালকুলেশন অফ পামিটিক অ্যাসিড, রাইট ডাউন দ্য এনার্জি ক্যালকুলেশন অফ স্টিয়ারিক অ্যাসিড। আচ্ছা, এটা বলার আগে বলে নেই, তোমাদের কিছু কিছু কার্বনের তোমার হচ্ছে গিয়ে কিছু কিছু ফ্যাটি অ্যাসিডের কার্বন সংখ্যাটা জানতে হবে। অনেক সময় দিয়ে দেয় না, যে তোমার হচ্ছে গিয়ে পামিটিক অ্যাসিডের 16 কার্বন, স্টিয়ারিক অ্যাসিডের 18 কার্বন, ওলিক অ্যাসিডেরও 18 কার্বন, কিন্তু ওলিক অ্যাসিড হচ্ছে গিয়ে আনস্যাচুরেটেড। তো যাই হোক, এগুলো একটু 16, 18, 20 এই কার্বনগুলোর নাম একটু জেনে রাখবা। আচ্ছা, এই যে এনার্জি প্রোডাকশন তোমার হচ্ছে গিয়ে অড চেইন ফ্যাট, মানে তোমার অড কার্বন যুক্ত ফ্যাটি অ্যাসিড আর ইভেন কার্বন যুক্ত ফ্যাটি অ্যাসিডের জন্য অলমোস্ট মানে তোমার কাছাকাছি একটু ডিফারেন্স আছে। তো আগে আমরা ইভেন নাম্বার অফ কার্বনের জন্য জেনে নেই। আচ্ছা, প্রথমে তোমাদের মনে আছে যে আমরা যে একটু আগে পড়লাম, এখানে এটিপি তৈরি করে কারা কারা? এই সাইকেলের মধ্যে এটিপি তৈরি করে, এটিপি বা রেসপিরেটরি চেইন, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে কাজ কাদের কাদের? কেউ একজন বলো। হ্যালো, কে কে? তোমাদের তো এতদিনে NAD2H আর FADH2। হ্যাঁ, FAD2H, ভেরি গুড। আচ্ছা, FADH2 আর FAD2H কিন্তু সেম জিনিস। তো তোমরা কেউ আমাকে বলতে পারবা যে একটা FAD2H থেকে কয়টা তোমার হচ্ছে গিয়ে এটিপি তৈরি হয়? দুইটা। আচ্ছা, ভেরি গুড। তো এর আগে আমি একটা জিনিস বলে নিই, এই যে তোমার 16 কার্বন, হ্যাঁ 16 কার্বন যুক্ত ফ্যাটি অ্যাসিড, তাই না? আমাদের আলটিমেট ফ্যাট বিটা অক্সিডেশনের মাধ্যমে কি তৈরি হয়? অ্যাসিটাইল কোয়ে। তো এভাবে আমরা মনে রাখবো যে এই সাইকেলটা কয়বার চলার পর শুধুমাত্র একটা অ্যাসিটাইল কোয়ে থাকবে। তোমাদের এই যে এনার্জি ক্যালকুলেশনের সময় সবসময় এই জিনিসটা আগে বের করে নিতে হবে যে এখানে এই সাইকেলটা কয়বার হবে। দেখো, 16 কার্বনের ক্ষেত্রে কি হয়? আমরা জানি আমাদের লাস্টে একটা মাত্র অ্যাসিটাইল কোয়ে থাকবে, তাই না? অ্যাসিটাইল কোয়ে কয় কার্বন যুক্ত কম্পাউন্ড? অ্যাসিটাইল কোয়ে একটা 2 কার্বন কম্পাউন্ড, তাই না? তো এই জন্য আমাদের প্রথমে কি করতে হবে, যে আমরা জানি যে আমাদের লাস্টে 2টা কার্বন থাকবে। তো 16 থেকে 2-এ পৌঁছাতে কয়টা কার্বন লুজ করা লাগবে? 14টা। আর একটা সাইকেলে আমরা জানি একটা অ্যাসিটাইল কোয়ে রিলিজড হচ্ছে, আর তার মানে প্রতি সাইকেলে 2টা কার্বন রিলিজড হচ্ছে। তো 14টা কার্বন রিলিজ করার জন্য আমাদের কয়বার সাইকেলটা যেতে হবে? 14 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 7, অর্থাৎ আমাদের 7 বার এই সাইকেলটাকে রিপিট করা লাগবে। এই কথাটা কি সবাই বুঝছো? যদি কেউ না বুঝো একটু বলো আমাকে, কারণ এই জিনিসটা তোমাদের বোঝা খুবই জরুরি। একটু বলো। ও আরেকবার বলেন। আচ্ছা, ঠিক আছে। পামিটিক অ্যাসিড বা তোমার এখানে আমরা 16 কার্বন যুক্ত একটা অ্যাসিডের কথা বলতেছি। আমাদের বিটা অক্সিডেশনে কি হয় দেখো, প্রতিবার একটা বিশাল অ্যাসিড থেকে যত, এটা কিন্তু একটা সাইকেল, যতবার এই সাইকেলটা হবে একটা একটা করে অ্যাসিটাইল কোয়ে রিলিজড হবে। এক একটা অ্যাসিটাইল কোয়েতে কয়টা কার্বন থাকে? দুইটা কার্বন। দুইটা। তো আলটিমেটলি এই সাইকেল ততক্ষণ পর্যন্ত অ্যাসিটাইল কোয়ে রিলিজ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত মাত্র একটা, মানে এই দেখো অ্যাসিটাইল কোয়ে রিলিজ করে আবার কিন্তু ফ্যাটি অ্যাসাইল কোয়ে তৈরি হলো। তো এই সাইকেলটা ততবার রিপিটেড হতে থাকবে যতবার পর্যন্ত এখানে কোনো অ্যাসিটাইল, মানে এখানে অ্যাসিটাইল কোয়ে রিলিজ হওয়ার পর মাত্র একটা অ্যাসিটাইল কোয়ে জমা থাকবে। ঠিক আছে? সো তোমরা দেখো, এটা হচ্ছে তোমার একটা 16 কার্বন যুক্ত কম্পাউন্ড। তাহলে তোমাদের কি মনে হয় এখানে কয়টা অ্যাসিটাইল কোয়ে আছে? 8টা, তাই না? কারণ প্রতিটা অ্যাসিটাইল কোয়ে 2 কার্বন যুক্ত। হ্যাঁ, ভেরি গুড। সো 8টা অ্যাসিটাইল কোয়ে মিলে এখানে 16টা কার্বন তৈরি হয়েছে। আর সেকেন্ডলি আমরা কি মনে রাখবো, যে লাস্টে একটা অ্যাসিটাইল কোয়ে সাইকেলের মধ্যে থাকবে। ঠিক আছে? লাস্টে একটা অ্যাসিটাইল কোয়েই থাকবে। তাহলে ওই একটা অ্যাসিটাইল কোয়ে পর্যন্ত যেতে, মানে ওই 2 কার্বন পর্যন্ত যেতে সাইকেলটাকে কতবার রিপিট করা লাগবে? 7 বার। 7 বার। মানে তোমার 14 কার্বনকে আউট করে দিলে আলটিমেটলি আমাদের 2টা কার্বন থাকবে। অথবা এইটুকু এখন কি বুঝতে পারছো সবাই? আরো ইজি একটা ফর্মুলা আছে এটা তোমাদের বোঝার জন্য। আর
হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এটা তোমাদের বুঝার জন্য, আর তোমরা যদি তাও অনেকে না বুঝতে পারো, তোমরা পরে নিজেরা একটু চিন্তা করো। বা আরেকটা জিনিস বলে দিই, তোমার এই ক্ষেত্রে তোমার ইভেন চেইন ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে তোমরা জাস্ট 16 থেকে 2 বিয়োগ করে তারপর হচ্ছে গিয়ে যা আসবে তাকে তোমরা আবার 2 দিয়ে ভাগ করে নিবা। তাহলে আমরা পাবো যে এখানে তোমার কয়টা FeD2H আর কয়টা NAD2H গঠন হচ্ছে। তো এখানে যেহেতু এটা 16 কার্বন যুক্ত কম্পাউন্ড, এখান থেকে 2 বিয়োগ করলে আমরা 14 পাই, তাকে 2 দিয়ে ডিভাইড করলে আমরা এখানে 7 পাই। তো 7 FeD2H থেকে আমরা পাই হচ্ছে গিয়ে 14টা এটিপি, আর 7 NAD2H থেকে আমরা পাই হচ্ছে গিয়ে 21টা এটিপি। কিন্তু এখানেই কিন্তু শেষ না। হ্যাঁ, এখন এখানে কিন্তু শেষ না, আমরা কিন্তু অ্যাসিটাইল কোয়েও পাচ্ছি, তাই না? প্রতিবার কিন্তু একটা অ্যাসিটাইল কোয়েও পাচ্ছি। আমাকে এইটা বলো, 16 কার্বন থেকে আমরা কয়টা অ্যাসিটাইল কোয়ে পাই? 8টা। ভেরি গুড। এই 8টা অ্যাসিটাইল কোয়ে তারপর কই যায়? এই 8টা অ্যাসিটাইল কোয়ে তারপর কিন্তু টিসিএ সাইকেলের মাধ্যমে যায়। আর আমরা জানি টিসিএ সাইকেলের মাধ্যমেও কিন্তু এটিপি তৈরি হয়। কারো কি মনে আছে একটা টিসিএ সাইকেলে কয়টা এটিপি তৈরি হয়? আচ্ছা, আমারও মনে নেই। হ্যাঁ, 24টা 12টা। আচ্ছা, তাহলে একটা অ্যাসিটাইল কোয়ে 12টা এটিপি তৈরি করে, আর তোমার হচ্ছে গিয়ে 8টা অ্যাসিটাইল কোয়ে তাহলে 8 12 96 এটিপি তৈরি করে। সো টোটাল এটিপি প্রোডাকশন কত এখানে যোগ করলে 131টি। কিন্তু আমরা দেখেছিলাম যে ফ্যাটি অ্যাসিড থেকে যখন ফ্যাটি অ্যাসাইল কোয়ে তৈরি হচ্ছিল তখন কিন্তু 2টা এটিপি ইউটিলাইজড হয়ে যাচ্ছিল। তো আলটিমেটলি আমাদের এটিপি প্রোডাকশন এই ক্ষেত্রে 129 এটিপি। তোমরা একটা কাজ করবা, এটা তোমাদের নিজেদের ভালোর জন্যই, সর্ট অফ হোমওয়ার্ক। তোমরা 16 কার্বন, 18 কার্বন আর 20 কার্বন এদের এটিপি ক্যালকুলেশনটা তোমরা একদম নিজেরা প্র্যাকটিস করে একদম মুখস্থ রাখবা, ঠিক আছে? তাহলে তোমাদের মানে অ্যাটলিস্ট অ্যান্সারটা ঠিক হবে। আর এই জিনিসটা বের করার একটা ছোট্ট ফর্মুলা আছে, বুঝছো? 8 পয়েন্ট কার্বন সংখ্যা যতই হোক, এটা মানে তোমার অড নাম্বারের জন্য, ইভেন নাম্বারের জন্য তোমরা কি করবা, 8.5 দিয়ে গুণ করে তার থেকে 7 মাইনাস করবা। এটা জাস্ট একটা চিট ফর্মুলা অ্যান্সার মিলানোর জন্য, ঠিক আছে? 8.5 ইন্টু নাম্বার অফ কার্বন মাইনাস 7, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এটা তো এটুকু পড়লাম আমরা ইভেন মানে তোমার জোড় সংখ্যক ফ্যাটি অ্যাসিড কার্বন যুক্ত ফ্যাটি অ্যাসিডের জন্য। যেগুলো অড নাম্বার, যেমন তোমার ধরো 17 কার্বন, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে তোমার FeD2H আর NAD2H বের করার জন্য প্রথমে কি করবা, 17 থেকে 3 বিয়োগ দিবা। যেমন এখানে আমরা 16 থেকে 2 বিয়োগ দিই, 17 থেকে 3 বিয়োগ দিয়ে তোমার ওটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা FeD2H আর NAD2H এর সংখ্যাটা জানতে পারবো। আর যদি 1 বিয়োগ দিয়ে তাকে 2 দিয়ে ভাগ করো তাহলে ওখান থেকে আমরা অ্যাসিটাইল কোয়ের সংখ্যাটা জানতে পারবো। যেমন ধরো 17 কার্বন কম্পাউন্ড ফ্যাটি অ্যাসিড যেগুলো, সেই ক্ষেত্রে 17 মাইনাস 3 14 ডিভাইডেড বাই 2 করলে আমরা মানে 7 FeD2H NAD2H পাবো, আর তোমার হচ্ছে কি আলটিমেটলি 8টা অ্যাসিটাইল কোয়ে পাবো। সো এইগুলো তোমরা নিজেরা একটু টাইম নিয়ে বাসায় হচ্ছে গিয়ে নোট করে ফেললে তোমাদের এক্সামের সময় মাথা গরম হয়ে যায় মিলানো। আমি কিন্তু আমার মনে আছে, আমাদের যখন টার্মে কিন্তু এরকম একটা কোয়েশ্চেন আসছিল, আমি লাস্টে মানে কোথা থেকে কি মিলাতে পারতেছিলাম না। কিন্তু তোমাদের যদি অ্যান্সারটা মানে তোমাদের ঠিক থাকে, কিছু হলেও মার্কস তোমরা পাবা। আর ম্যাথটা সবসময় একটু আগে অ্যান্সার করার চেষ্টা করবা, কারণ লাস্টে তাড়াহুড়ায় না মাথাটা একদম গরম থাকে, ভুল হওয়াটা খুবই নর্মাল। আচ্ছা, গেল আমাদের ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, ফ্যাটি অ্যাসিড ব্রেকডাউন, সরি তোমার বিটা অক্সিডেশন। এখন আমরা পাই আমাদের বডিতে, মানে আমাদের সত্যি কথা বলতে যে ডায়েট থেকে মেইন যে আমরা ফ্যাটটা পাই সেটা হচ্ছে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল। তো ট্রাইঅ্যাসাইল গ্লিসারলের সাবস্ট্রেট কি কি, নাম শুনলেই বোঝা যায় এটা কি দিয়ে তৈরি, ট্রাইঅ্যাসাইল, অর্থাৎ 3টা ফ্যাটি অ্যাসিড আর একটা গ্লিসারল নিয়ে তৈরি। আচ্ছা, এটা কোথায় কোথায় তৈরি হতে পারে, সাইটটা তোমরাই বলো। একটা সাইড বলো যে কেউ, মানে একটা বললেই আমি খুশি। ভেরি গুড, লিভার। তো মানে তোমরা এরকম মেটাবলিজমের সবকিছু আগে সাইড যদি কিছু মনেও না থাকে, লিভারটা সবসময় অ্যাড করতে পারো। আর অবভিয়াসলি আমাদের বডিতে কোথায় কোথায় ফ্যাট বেশি, ওই যে অ্যাডিপোজ টিস্যু, ল্যাকটেটিং ব্রেস্ট, এন্টারোসাইট, অলমোস্ট সেম। তোমরা সাইজ নিয়ে খুব একটা মাথা ঘামায়ও না, কিন্তু যখন তোমাদের বিটা অক্সিডেশনে অলওয়েজ তোমরা হার্ট আর স্কেলেটাল মাসেলটা লিখো।
এটাই হচ্ছে গিয়ে রিকোয়েস্ট। কম্পার্টমেন্ট হচ্ছে আমাদের সাইটোপ্লাজম, রেগুলেটর হচ্ছে গিয়ে ইনসুলিন। তো তোমরা আমাকে একটু মানে বুদ্ধি করে বলো, এখানে কিন্তু সিনথেসিস হচ্ছে, তো তাহলে এখানে ইনসুলিন কি টিএজি সিনথেসিস বাড়াবে না কমাবে? বাড়াবে। ইনসুলিন মনে রাখবা সবকিছুর সিনথেসিসকে বাড়াবে। ভেরি গুড। তো এখানে তোমার ইনসুলিন হচ্ছে গিয়ে তো টিএজি সিনথেসিস বাড়াবে। আর রেট লিমিটিং এনজাইমটা একটু মনে রাখবা, মুখস্থরি ব্যাপার, গ্লিসারল 3 ফসফেট অ্যাসাইল ট্রান্সফারেজ। এটা নিয়েও একটু পরে কথা আসতেছে, দাঁড়াও। আচ্ছা দেখো, আমরা জাস্ট এখানে একটু টিএজি স্ট্রাকচারটা দেখি। একটা গ্লিসারল হচ্ছে তোমার 3 কার্বন যুক্ত একটা অ্যালকোহল। তো এখানে প্রতিটা কার্বনের সাথে একটা একটা করে ফ্যাটি অ্যাসিড এসে যুক্ত হবে। তো ফ্যাট অ্যাসিড আর অ্যালকোহলের রিঅ্যাকশনটাকে আমরা বলি কি? এস্টারিফিকেশন। তো ফ্যাটি অ্যাসিডের এস্টারিফিকেশন বলতে কি বোঝায়, এটা টিচাররা অনেক সময় একটু জিজ্ঞাসা করতে পারে। কিছুই না, যে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল মিলে যে টিএজির সিনথেসিস, এটাকে আমরা বলি ফ্যাটি অ্যাসিডের এস্টারিফিকেশন। আচ্ছা, প্রথমে কি হয়, ফ্যাটি অ্যাসিড আর প্রথমে আমাদের যে কোনো কিছু তৈরি হওয়ার জন্য আগে তো অ্যাক্টিভেটেড হওয়া লাগবে, তাই না? তো ফ্যাটি অ্যাসিড সেম তোমার হচ্ছে কি, আমরা যে ফ্যাটি অ্যাসিড ব্রেকডাউনের সময় যে ফ্যাটি অ্যাসিড যেভাবে অ্যাক্টিভেটেড হয়েছিল, এখানেও সিমিলারলি থায়োকাইনেজ এনজাইমের মাধ্যমে ফ্যাটি অ্যাসাইল কোয়েতে অ্যাক্টিভেটেড হয়। আর গ্লিসারলেরটা একটু অন্যরকম, এটা আমরা দেখি। গ্লিসারল প্রথমে তোমার গ্লিসারল 3 ফসফেট, গ্লিসারল যখন আমরা আমাদের ব্লাড থেকে আমরা যে গ্লিসারলটা পাই সেটা গ্লিসারল 3 ফসফেটে কনভার্টেড হয়। অবশ্যই যেহেতু ফসফেট আসতেছে একটা কাইনেজ, সেটা হচ্ছে গ্লিসারোকাইনেজের মাধ্যমে। এখন ঝামেলা হচ্ছে গিয়ে, গ্লিসারল আমরা ব্লাড থেকেও পাই, আবার আরেকটা সোর্স থেকেও পাই। আমরা যখন গ্লুকোনিওজেনেসিস পড়েছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম যে গ্লিসারল থেকে গ্লুকোজ তৈরি হয়, আবার গ্লুকোজ থেকেও কিন্তু আমাদের গ্লিসারল তৈরি হতে পারে। সেটা কিভাবে? এই যে গ্লুকোজ থেকে তোমার গ্লিসারলডিহাইড 3 ফসফেট, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, এই ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট থেকে একটা হাইড্রোজেন সরে গেলে আমরা পাই হচ্ছে গিয়ে গ্লিসারল 3 ফসফেট। সো গ্লিসারলের অ্যাক্টিভ ফর্ম হচ্ছে গ্লিসারল 3 ফসফেট। এটা আমরা ডিরেক্টলি গ্লিসারোকাইনেজের মাধ্যমেও পেতে পারি, আবার ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট থেকে ডিহাইড্রোজেনেশনের মাধ্যমেও পেতে পারি। তো আমরা দুইটা অ্যাক্টিভেটেড প্রোডাক্ট পেলাম, তাই না? যে গ্লিসারল 3 ফসফেট আর ফ্যাটি অ্যাসাইড কোয়ে। আচ্ছা, এখন আর কিছুই না, এখন জিনিসটা হচ্ছে গিয়ে জাস্ট সিম্পল অ্যাডিশন। এটা হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল মানে স্টেপ ওয়াইজ হবে। দেখো, প্রথমে এই যে গ্লিসারল আমরা ব্যাকবোনটা দেখতে পাচ্ছি, এর একটা ফার্স্ট কার্বনের সাথে এসে ফার্স্ট ফ্যাটি অ্যাসিডটা যুক্ত হবে, এবং এখানে কোন এনজাইমটা কাজ করে, যেটা রেট লিমিটিং এনজাইম। দেখো, গ্লিসারল 3 ফসফেট অ্যাসাইল ট্রান্সফারেজ। মনে রাখাটা খুবই ইজি, যে অ্যাসিডকে ট্রান্সফার করতেছে, ফ্যাটি অ্যাসিডকে গ্লিসারলের সাথে গ্লিসারলের কাছে ট্রান্সফার করছে। সো এটা এখানে আমাদের রেট লিমিটিং এনজাইম হচ্ছে এটাই, যে গ্লিসারল 3 ফসফেট অ্যাসাইল ট্রান্সফারেজ। আচ্ছা, যখন এটা তোমাদের অবজেক্টিভে আসতে পারে, যখন গ্লিসারলের সাথে একটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়, সেটাকে আমরা বলি লাইসোফসফাটাইডিক অ্যাসিড। তো এটা হলো, তারপরে হচ্ছে কি, সেকেন্ড কার্বনের সাথে আরেকটা ফ্যাটি অ্যাসিড এসে যুক্ত হবে, এটাকে আমরা তখন বলি ফসফাটাইডিক অ্যাসিড। আর ফাইনালি এই এনজাইম সবকিছু কিন্তু ক্যাটালাইজ করছে এই এনজাইমটাই, যখন থার্ড ফ্যাটি অ্যাসিডটা এসে যুক্ত হবে তখন আমরা এটাকে বলি টিএজি। খুবই সিম্পল একটা প্রসেস। তোমরা হচ্ছে কি এখানে শুধু হচ্ছে কি যে এনজাইমটার নাম মনে রাখো, আর তোমরা জাস্ট বুঝার জন্য কিভাবে অ্যাক্টিভেশন হয় ওইটাও মনে রাখতে পারো। আচ্ছা, এখন হচ্ছে কি ফেটস অফ টিএজি। আচ্ছা, টিএজি তৈরি হলো। টিএজি হচ্ছে আমাদের বডিতে যে স্টোরড ফ্যাট, যে আমাদের যে ভুঁড়িতে বলো বা অনেকের হচ্ছে গিয়ে গাল অনেক নাদুস নুদুস থাকে, এখানে কি থাকে, কোলেস্টেরল তো আমাদের তো গালে জমা হবে না। কোলেস্টেরল হচ্ছে গিয়ে ব্লাডে বেশি থাকে, আর টিস্যুর মধ্যে বেশি থাকে হচ্ছে গিয়ে আমাদের টিএজি। তো আমাদের এটা কিন্তু টিচাররা ধরতে পারে যে এই যে আমাদের যে ডিপোর্ট ফ্যাট হিসেবে কোনটা কাজ করে, সেটা হচ্ছে টিএজি। আচ্ছা, টিএজি কিন্তু আমাদের যে লাইপোপ্রোটিন তৈরি করে, লাইপোপ্রোটিন আমরা পরে পড়বো, ভিএলডিএল, এইচডিএল, এগুলো সব কিছু তৈরি করতে আলটিমেটলি টিএজি লাগে। আবার টিএজি ভেঙে কিন্তু আমাদের ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, আর গ্লিসারল তৈরি হয়। ফ্যাটি অ্যাসিড আমাদের বিটা অক্সিডেশনের মাধ্যমে এনার্জি দেয়, গ্লিসারল আমাদের গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে এনার্জি দেয়। তো ফ্যাট কিন্তু আমাদের এনার্জির খুব ভালো একটা সোর্স, তাই না? ফ্যাটি অ্যাসিডের মাধ্যমেও গ্লিসারলের মাধ্যমেও।
আচ্ছা, এখন আমরা টিএজি সিনথেসিস পেলাম, এখন আমরা ব্রেকডাউন অফ টিএজি অথবা লাইপোলাইসিস পেলাম। লাইপোলাইসিসটা পড়বো। এখন হচ্ছে কি খুবই ইজি, বলো আমাদের টিএজি কে ভেঙে আমরা কি কি পাবো? টিএজি তৈরি হচ্ছিল যা দিয়ে, ভেঙে আমরা তাই পাবো। সাবস্ট্রেট হচ্ছে টিএজি আর প্রোডাক্ট হচ্ছে সেই ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। আর এখানে সাইটটা লাইপোলাইসিস সব জায়গায় হয় না, ফ্যাট ভাঙে হচ্ছে কি, এবং এটা একটু মনে রাখতে হবে, কেবলমাত্র লিভার আর অ্যাডিপোস টিস্যু। আচ্ছা, এটার কম্পার্টমেন্ট অ্যাজ ইউজুয়াল সাইটোপ্লাজম, আর এটার রেগুলেটর কে। আচ্ছা, তোমার টিএজি সিনথেসিসকে রেগুলেট করছিল ইনসুলিন। ইনসুলিন তোমার ওটা সিনথেসিস বাড়িয়ে দিচ্ছিল। আর লাইপোলাইসিস বাড়াবে কারা কারা? অন্যান্য যা যা দুনিয়ার হরমোন আছে তা, গ্লুকাগন, ক্যাটেকোলামিন, এই যে কর্টিসল, গ্রোথ হরমোন, থাইরয়েড, এগুলো। আচ্ছা, এটা প্রসেসটা খুবই ইজি, এটাও তোমার একটা সিকোয়েন্সিয়াল প্রসেস। এখানে রেট লিমিটিং এনজাইম হচ্ছে হরমোন সেনসিটিভ লাইপেজ। নাম শুনে কিন্তু এর কাজ বোঝা যাচ্ছে। দেখো, হরমোন সেনসিটিভ অর্থাৎ আমরা এইখানে এই যে হরমোনগুলো পেলাম না, এরা সবগুলো হচ্ছে গিয়ে তোমার এই যে এইচএসএল এর উপর, হরমোন সেনসিটিভ লাইপেজের উপর কাজ করে। এটাকে তোমার তোমার যেহেতু হরমোন সেনসিটিভ অর্থাৎ এর কাজটা তোমার বাড়িয়ে দিচ্ছে। আর লাইপেজ মানে কি? ফ্যাটি অ্যাসিড একটা একটা করে সরিয়ে ফেলে। দেখো, প্রথমে তোমার টিএজি থেকে একটা ফ্যাটি অ্যাসিড সরিয়ে দিয়ে এটা তোমার ডিএজি অর্থাৎ ডাই অ্যাসাইল গ্লিসারল তৈরি করলো। তারপরে দেখো আবার কাজ করে এমএজি মোনো অ্যাসাইল গ্লিসারল তৈরি করলো। আর আলটিমেটলি 2 mg মানে 2 mg লাইপেজের মাধ্যমে তোমার লাস্ট ফ্যাটি অ্যাসিডটাও চলে গেল। এখানে দেখো 2,3-DAG মানে কি? তোমার প্রথমে এই যে হরমোন সেনসিটিভ লাইপেজটা ফার্স্ট কার্বন থেকে ফ্যাটি অ্যাসিড সরায়। সো এখানে ডিএজি অর্থাৎ ডাই অ্যাসাইল গ্লিসারলের সেকেন্ড আর থার্ড কার্বনের সাথে ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকে। তারপরে তোমার থার্ড কার্বনটা চলে যায়, লাস্টলি জাস্ট তোমার সেকেন্ড কার্বনের সাথে ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকে। আর আলটিমেটলি তো সবকিছুই হচ্ছে গিয়ে চলে যায়। এই হরমোন সেনসিটিভ লাইপেজটা আমাদের খুবই ইম্পর্টেন্ট ক্লিনিক্যালি। আমরা যখন কিটোন বডি মেটাবলিজমে যাব তখন পাবো যে যখন আমাদের বডিতে তোমার হচ্ছে গিয়ে ডায়াবেটিস হয়, যে ইনসুলিন কমে যায়, তখন হচ্ছে গিয়ে আমাদের এই যে হরমোন সেনসিটিভ লাইপেজ অনেক পরিমাণে বেড়ে যায়। তো অ্যাজ আ রেজাল্ট আমাদের টিএজি থেকে বেশি বেশি করে ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, ফ্যাটি অ্যাসিড থেকে তোমার কিটোন বডি তৈরি হয়। ওখান থেকে আমাদের ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস একটা টার্ম আছে, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট ক্লিনিক্যালি, সেটা হয়। তো এখানে আমাদের হরমোন সেনসিটিভ লাইপেজের আমরা পরিচিত হলাম এটার সাথে, যে এটা তোমার তোমার ইনসুলিনের অভাবে বা তোমার গ্লুকাগন, কর্টিসল এগুলোর দ্বারা স্টিমুলেটেড হয়। আচ্ছা, দেখো এই যে রেগুলেশন অফ টিএজি মেটাবলিজম, বারবার আমি এটা বলতেছি কেন? কারণ এটা তোমাদের ক্লিনিক্যালি খুব রেলিভেন্ট। যদি এক্সামেও না আসে, তোমরা যদি এখন এটা মানে মনে রাখো, তোমাদের পরবর্তীতে ডায়াবেটিস পড়া অনেক ইজি হয়ে যাবে। যে ইনসুলিন কি করে? ইনসুলিনের কাজই হচ্ছে সবকিছু তোমার হচ্ছে গিয়ে মানে সিনথেসিসটা বাড়ানো আর ভাঙাটা কমিয়ে দেওয়া। আর আদার হরমোনসের কাজ হচ্ছে গিয়ে ঠিক এইটার অপোজিট। আচ্ছা, গেল। এখন হচ্ছে কি আমাদের ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলের ফাংশন। ফ্যাটি অ্যাসিডের ফাংশন তো আমরা পড়ে আসছি, তাই না? যে একটা হচ্ছে অক্সিডেশন, আবার নিজে টিএজি তৈরিতেও সাহায্য করতে পারে। আর গ্লিসারল ওরভাবে গ্লুকোনিওজেনেসিসে যেতে পারে, তারপরে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি করে গ্লাইকোলাইসিসেও যেতে পারে, আবার টিএজিও সিনথেসাইজ করতে পারে। আচ্ছা, এখন একটা তোমাদের কোয়েশ্চেন, এটা তোমাদের রিটার্নে আসে যে ফ্যাট বার্নস ইন দ্য ফ্লেম অফ কার্বোহাইড্রেট, এক্সপ্লেইন করো। এটার এক্সপ্লেনেশন খুবই ইজি। এই সাইকেলটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। কেউ কি বলতে পারবা এটা কি কি সাইকেল? এটিপি আর অক্সাল অ্যাসিটেট মিলে সাইট্রেট তৈরি হচ্ছে, সাইট্রেটটা ঘুরে ফিরে আবার সে অ্যাসিটাইল কোয়ে, হ্যাঁ টিসিএ সাইকেল, ভেরি গুড। আচ্ছা, তো অ্যাসিটাইল কোয়েটা আমরা কোত্থেকে পাই? আইদার তোমার হচ্ছে গিয়ে গ্লুকোজ থেকে পাই অথবা ফ্যাটি অ্যাসিড ভেঙে অ্যাসিটাইল কোয়ে পাই। এই অ্যাসিটাইল কোয়ে এনার্জি কিভাবে তৈরি করে? এনার্জি তৈরি করে হচ্ছে কি আইদার এই টিসিএ সাইকেলের মাধ্যমে অথবা তোমার রেসপিরেটরি চেইনের মাধ্যমে। কিন্তু এই টিসিএ সাইকেলটা আসে কোত্থেকে? টিসিএ সাইকেলের মানে মেইন কাজ কি? মেইন কাজ হচ্ছে মানে মেইন সোর্স কি? টিসিএ সাইকেলটার মানে
কাজই সোর্সই হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট মেটাবলিজম। কারণ দেখো আমরা কার্বোহাইড্রেট মেটাবলিজম থেকে কিন্তু অরিজিনালি পাইরুভেট পাই, পাইরুভেট থেকে আমাদের অক্সালো অ্যাসিটেট পাই, পাইরুভেট থেকে কিন্তু অরিজিনালি অ্যাসিটাইল কোয়ে পাই। সো তোমার ফ্যাট মেটাবলিজমের জন্য এই টিসিএ সাইকেলটা আমাদের খুবই দরকার। টিসিএ সাইকেলও রেসপিরেটরি চেইনের জন্য। আর এগুলোর সব কিছুর সোর্স বা তোমার হচ্ছে গিয়ে তোমার শুরুটা করে হচ্ছে গিয়ে আমাদের কার্বোহাইড্রেট। তো এই মানে বেসিক্যালি অক্সালো অ্যাসিটেটটা যে কার্বোহাইড্রেট থেকে আসে, এইটার জন্যই আমাদের বলা হয় যে কার্বোহাইড্রেট ফ্যাটের অক্সিডেশনে অনেক হেল্পফুল। তো এই জন্য এটাকে বলা হয় ফ্যাট বার্নস ইন দ্য ফ্লেম অফ কার্বোহাইড্রেট। এটা আমি জাস্ট তোমাদের বুঝালাম, তোমাদের এক্সপ্লেনেশনটা খুব সুন্দর করে এবিসিতেও দেওয়া আছে, তোমাদের গাইডেও দেওয়া আছে। মেইনলি জাস্ট এটা মনে রাখবা যে অক্সালো অ্যাসিটেটটা দেওয়ার ফলেই তোমার হচ্ছে গিয়ে টিসিএ সাইকেল তৈরি করার মাধ্যমে কার্বোহাইড্রেট ফ্যাটের মেটাবলিজমে সাহায্য করে। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকুক, কারণ মানে লিপিড মেটাবলিজম খুব বড় একটা জিনিস, হয়তোবা আরো সামনে আর 2টা ক্লাসের মতো লাগতে পারে। তো আজকে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে তাহলে থ্যাংক ইউ, এই আমার ক্লাস। ওকে, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে এখানে আমি তাহলে শেষ করছি। আল্লাহ হাফেজ।